हाई स्टूडेंट्स वेलकम बैक माई चैनल। देखो आज के আমরা রেপ্লিকেশন পড়ব। আগের দিন আমরা আরএনএ ওয়ার্ল্ড পড়েছিলাম, আজকে আমরা রেপ্লিকেশন পড়ব। তো রেপ্লিকেশনে ফার্স্টেই আমরা প্রসেসটা পড়ব না, ফার্স্টে কিছুটা ইন্ট্রোডাকশন পার্ট আছে এবং তারপর একটা এক্সপেরিমেন্ট আছে। চলো আমরা দেখে নিই কী আছে। তো ফার্স্টেই দেখো লেখা আছে while proposing the double helical structure for DNA, Watson and Crick had immediately proposed a scheme for the replication of DNA. টু কোট দেয়ার অরিজিনাল স্টেটমেন্ট বলে তাদের অরিজিনাল যে স্টেটমেন্টটা দিয়েছিল সেটা আছে। তো এখানে কি বলেছিল, এখানে কি বলছে, যখন ওয়াটসন অ্যান্ড ক্রিক ডিএনএ হেলিক্যাল স্ট্রাকচারটা দিয়েছিল, ডবল হেলিক্যাল স্ট্রাকচার আমরা জানি ওয়াটসন অ্যান্ড ক্রিক দিয়েছিল, তখন কিন্তু তারা শুধু ওই হেলিক্যাল ডবল হেলিক যে স্ট্রাকচারের ডিএনএ থাকে এটা বলেনি, তারা কিন্তু একটা কমপ্লিমেন্টারি বেস পেয়ারিংয়ের কথাও বলেছিল। এবং সেই কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং থেকে কিন্তু মানে পরে দেখা গেছে ওই কমপ্লিমেন্টারি বেস পেয়ারিংয়ের রুল হিসেবেই কিন্তু রেপ্লিকেশন প্রসেসটা এগিয়ে যায়। তো সেটাই বলেছে আর কি, তাদের কোড অরিজিনাল স্টেটমেন্টটা বলেছে, এটা একবার পড়ে নিই। ইট হ্যাজ নট এসকেপড আওয়ার নোটিস দ্যাট দ্য স্পেসিফিক পেয়ারিং উই হ্যাভ পস্টুলেট ইমিডিয়েটলি সাজেস্ট এ পসিবল কপিং মেকানিজম ফর দ্য জেনেটিক মেটেরিয়াল। অর্থাৎ ওটাই বলেছে, বেস পেয়ারিংয়ের যে লটা তারা দিয়েছিল সেটার কথাই এখানে বলেছে। তো এবার দেখি, তাহলে আমরা বুঝলাম যে আমরা কিন্তু ওয়াটসন অ্যান্ড ক্রিক ডাবল হেলিক্যাল স্ট্রাকচার অফ ডিএনএ দিয়েছিল এবং তার সাথে সাথে বেস পেয়ারিংয়ের কমপ্লিমেন্টারি যে ডাবল হেলিক, দুটো হেলিক্সের মধ্যে দুটো স্ট্র্যান্ডের মধ্যে যে কমপ্লিমেন্টারি যে বেস পেয়ারিং লটা সেটাও কিন্তু দিয়েছিল এবং সেই লয়ের ভিত্তিতেই কিন্তু পরে রেপ্লিকেশন প্রসেসটা দেখেছি আমরা মানে প্রোগ্রেস করছে। তো এরপরে যখন the scheme suggested that the two strands would separate and act as a template for the synthesis of new complementary strand. After the completion of replication, each DNA molecule would have one parental and one newly synthesized strand. This scheme was termed as সেমি কনজারভেটিভ ডিএনএ রেপ্লিকেশন। তাহলে কি বললো এখানে, বলছি দেখো আমরা যদি এই ছবিটা দেখি তাহলে বুঝতে পারবো এটা হচ্ছে একটা ডিএনএ এবং ডবল হেলিক্যাল স্ট্রাকচার। কি হচ্ছে, এখানে দুটো স্ট্র্যান্ড আছে, এটা একটা স্ট্র্যান্ড, এটা একটা স্ট্র্যান্ড, এবং এই দুটো স্ট্র্যান্ড কি হচ্ছে, যখন রেপ্লিকেশন শুরু হবে তখন দুটো স্ট্র্যান্ড থেকে আলাদা হয়ে যাচ্ছে, সেপারেট ফ্রম ইচ আদার। তাহলে এই দুটো স্ট্র্যান্ড আলাদা হয়ে গিয়ে কি তৈরি করলো, একটা প্যারেন্টাল স্ট্র্যান্ড তৈরি করলো এবং সেই প্যারেন্টাল স্ট্র্যান্ডে হচ্ছে বেসগুলো আছে, সেই বেসের কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং ল মেনে কি হলো, আর একটা স্ট্র্যান্ড তৈরি হয়ে গেল। এইভাবে কি হলো, একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ আমরা পেয়ে গেলাম, একটা প্যারেন্টাল ডিএনএ থেকে দুটো ডটার ডিএনএ পেলাম। এই যে দুটো ডটার ডিএনএ পেলাম তার একটা স্ট্র্যান্ড হচ্ছে আগের অর্থাৎ প্যারেন্টাল স্ট্র্যান্ড আর একটা হচ্ছে নিউলি সিনথেসাইজড স্ট্র্যান্ড। এই যে মানে একটা ডিএনএর মধ্যে 50% আগেরটা থাকছে, এই যে দেখো এই ডিএনএটাতে দুটোই আছে রেড, তো যখন সেপারেট হয়ে গেল তখন এই দুটো হচ্ছে রেড হলো, এখানে একটা রেড হলো, এখানে একটা রেড, তারপর হচ্ছে ভায়োলেটটা আমরা যদি নিউলি সিনথেসাইজ স্ট্র্যান্ড ধরি তাহলে এখানে একটা নিউলি সিনথেসাইজ, এখানেও একটা নিউলি সিনথেসাইজ। তাহলে যদি আমরা একটা ডিএনএকে ফোকাস করি তাহলে কি দেখবো, 50% কিন্তু বেস আমাদের আগেরটা থেকে এসছে, অর্থাৎ কনজার্ভ হয়ে এসছে পেরেন্টস থেকে ডটার্স। পেরেন্টস ডিএনএ থেকে ডটার্স ডিএনএতে 50% মানে ইনফরমেশন কিন্তু কনজার্ভ হয়ে এসছে, সেই জন্য এটাকে আমরা বলবো সেমি কনজারভেটিভ মেকানিজম। সেমি বলতে হাফ বোঝায়, তাহলে হাফ কনজার্ভ হচ্ছে, একটা ডিএনএতে হাফ আগেরটা থেকে কনজার্ভ হচ্ছে, তাই এই যে মেকানিজমটা, এই যে পাথওয়েটা, এটাকে আমরা বলবো সেমি কনজারভেটিভ ডিএনএ রেপ্লিকেশন। এবার আমরা দেখবো যে এটা আমরা কি করে জানতে পারলাম যে এটা সেমি কনজারভেটিভ হচ্ছে, পুরোটাই কনজারভেটিভ হচ্ছে না কিছুই কনজারভেটিভ হচ্ছে না, না সেমি কনজারভেটিভ হচ্ছে। এই যে তিনটে প্রসেস, এই তিনটে প্রসেস থেকে আমরা কি করে জানলাম যে ডিএনএ রেপ্লিকেশনটা সেমি কনজারভেটিভ ডিএনএ রেপ্লিকেশন। তো সেটার জন্য একটা এক্সপেরিমেন্ট আমাদের বলতে হয়। সেটাতে দেখো, ইট ইজ নাও প্রুভেন দ্যাট ডিএনএ রেপ্লিকেটস সেমি কনজারভেটিভলি. It was shown first in Escherichia coli and subsequently in higher organism. তাহলে আমাদের যদি এখান থেকে কোশ্চেন আসে, এই যে আমরা এতটা পড়লাম এখান থেকে কোশ্চেন কিন্তু এটাই যে ডিএনএ রেপ্লিকেশনের প্রসেসটা কীরকম, সেটা হচ্ছে সেমি কনজারভেটিভ।
কেন সেমি কনজারভেটিভ? কারণ যে ডটার ডিএনএগুলো আমরা পাচ্ছি সেখানে হাফ যে ইনফরমেশন, অর্থাৎ একটা স্ট্র্যান্ড হচ্ছে প্যারেন্টাল থেকে আসছে আর একটা স্ট্র্যান্ড নিউলি সিনথেসাইজড হচ্ছে। এই হাফ যে ইনফরমেশন প্যারেন্টাল থেকে আসছে সেই জন্য আমরা এটাকে বলবো সেমি কনজারভেটিভ ডিএনএ রেপ্লিকেশন। এই একটাই কিন্তু এখান থেকে কোশ্চেন আসার মানে সম্ভাবনা আছে, যে সেমি কনজারভেটিভ ডিএনএ রেপ্লিকেশন। এবারে তারপরে কোশ্চেন হচ্ছে এটা, যে এই যে সেমি কনজারভেটিভ ডিএনএ রেপ্লিকেশনটা এক্সপেরিমেন্টালি প্রুফ হয়েছিল, তো ফার্স্ট কোন অর্গানিজমের উপর সেই এক্সপেরিমেন্টটা করা হয়েছিল? ইট ওয়াজ ফোন ফার্স্ট ইন এস্টেরিয়া কোলাই, অর্থাৎ ই কোলাই ব্যাকটেরিয়ার ওপর প্রথম কিন্তু এই এক্সপেরিমেন্টটা করা হয়েছিল, এবং তারপরে পরে বিভিন্ন হায়ার অর্গানিজম সাচ এস প্ল্যান্টস অ্যান্ড হিউম্যানস, এবং পরে পরে প্ল্যান্ট হিউম্যানসের সবার মধ্যেই করা হয়েছিল। এগুলো অত আসে না। প্রথম কোন অর্গানিজমের উপর করা হয়েছিল সেটা হচ্ছে এস্টেরিয়া কোলাই। ওকে, এবারে আসবে কোন সায়েন্টিস্ট করেছিল, সেটা হচ্ছে মেসেনসাল অ্যান্ড স্টাহেল। ম্যাথিউ মেসেনসাল অ্যান্ড ফ্র্যাঙ্কলিন স্টাহেল পারফর্ম দ্য ফলোয়িং এক্সপেরিমেন্ট ইন 1958। এই দুজন সায়েন্টিস্টের নামও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে তিনটে কোশ্চেন, এক হচ্ছে সেমি কনজারভেটিভ ডিএনএ রেপ্লিকেশন, 2 নম্বর হচ্ছে কোন অর্গানিজমের উপর ফার্স্ট করা ছিল সেটা হচ্ছে ই কোলাই, এবং কারা করেছিলেন সেটা হচ্ছে ম্যাথিউ মেসেনসাল অ্যান্ড ফ্র্যাঙ্কলিন স্টাহেল। এবারে যদি আমি সালটা এই ইয়ারটা দেখি, ইয়ারটা হচ্ছে 1958। এটা যদি মনে রাখতে পারো খুব ভালো, মাঝে মাঝে আসে কিন্তু সব সময় আসে না, বেশিরভাগ সময় এই সায়েন্টিস্টের নাম আর কোন অর্গানিজমের উপর ফার্স্ট করা হয়েছিল সেটাই আসে। এবারে দেখি এক্সপেরিমেন্টে কি করেছিলেন ওনারা। তো দেখো, দে গ্রিউ ই কোলাই ইন এ মিডিয়াম কন্টেনিং NH4Cl, যেখানে এনটা আছে N15. N15 is a heavy isotope of nitrogen as the only nitrogen source for many generations. The result was that N15 was incorporated into newly synthesized DNA as well as other nitrogen containing compound. This heavy DNA molecule could be distinguished from the normal DNA by centrifugation in a cesium chloride density gradient. তাহলে আমাদের এখানটায় কি বলছে, ফার্স্টে তারা কি করলো, ইকোলাইয়ের একটা ইকোলাই ব্যাকটেরিয়াকে একটা মিডিয়ামে গ্রো করতে দিল, যে মিডিয়ামটায় আমাদের নাইট্রোজেন সাপ্লাই হিসেবে কোন কি রাখা আছে, NH4Cl, এবং সেখানে নাইট্রোজেনটাকে N15 যে আইসোটোপ আছে সেইটাতে রাখা হচ্ছে। NH4Cl এ নাইট্রোজেনটা N15, এটাও কিন্তু খুব মনে রাখা, N15 ফার্স্টে হচ্ছে N15 এ রাখছে, এবং N15টা কি, একটা হেভি আইসোটোপ অফ নাইট্রোজেন। এবারে কি হলো, যেহেতু মিডিয়ামটাতে N15 আছে নাইট্রোজেনের সোর্স হিসেবে, এবার যত ওটা রেপ্লিকেশন হচ্ছে, ইকোলাই যত গ্রো করছে এবং রেপ্লিকেশন হচ্ছে, তত কি হবে, যে আমাদের নাইট্রোজেন বেস আমরা পড়েছি ডিএনএ এর স্ট্রাকচার আমি পড়িয়েছিলাম আগে, আমাদের উপরে আই বাটনে আমি দিয়ে দেবো, তোমরা দেখে নিও যে রেপ্লিকেশন তোমার ডিএনএ স্ট্রাকচার আমি পড়িয়েছি, এবং রেপ্লিকেশনও আমি কিন্তু পড়িয়েছিলাম একটু হায়ার লেভেলে, তো ওটাও দেখতে পারো তোমরা, পরে আমি পড়াবো এখান থেকে, কিন্তু ওটা খুব ভালো আছে। তো দুটোই আমি দিয়ে দেবো আই বাটনে, তোমরা দেখে নিও। তো সেই ডিএনএ স্ট্রাকচারে কী ছিল, এক নিউক্লিওটাইড নিয়ে ডিএনএ স্ট্রাকচারটা তৈরি হয়েছিল। সেই নিউক্লিওটাইডের মধ্যে কিন্তু আমরা দেখেছিলাম নাইট্রোজেন বেস থাকে। তো সেই নাইট্রোজেন বেসে যে নাইট্রোজেনগুলো ঢুকবে সেগুলো তাহলে N15 হবে, যেগুলো নতুন তৈরি হবে, কারণ মিডিয়ামে তো আমাদের N15ই আছে, আর কিছু তো নেই। তাহলে যে নাইট্রোজেন নতুন সিনথেসাইজ ডিএনএগুলো হবে তার কি হবে, সেই স্ট্র্যান্ডগুলোর নাইট্রোজেন বেসের নাইট্রোজেনগুলো N15 হবে। এটাই বলছে, দ্য রেজাল্ট ওয়াজ দ্যাট N15 ওয়াজ ইনকর্পোরেটেড ইন্টু নিউলি সিনথেসাইজ ডিএনএ। এবারে কি হলো, নিউলি সিনথেসাইজ তো হলো দিস হেভি ডিএনএ মলিকিউল, তাহলে এটা কি হলো, হেভি হলো, কারণ N15 আমরা দেখেছি হেভি আইসোটোপ অফ নাইট্রোজেন, তাহলে N15 যে নিউক্লিওটাইডগুলোতে ঢুকবে এবং সেই নিউক্লিওটাইডগুলো নিয়ে যে ডিএনএ হবে সেটা হেভি হবে। এবার তাহলে আগের যে ডিএনএগুলো ছিল সেগুলো থেকে এই হেভি ডিএনএটাকে ডিফারেন্সিয়েট করতে, অর্থাৎ মানে দুটোকে আলাদা করার জন্য আমাদের কি করতে হবে, সেন্ট্রিফিউগেশন করতে হবে, এবং সেটা কি দিয়ে করতে হবে, সিজিয়াম ক্লোরাইড ডেনসিটি গ্রেডিয়েন্ট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে এই এক্সপেরিমেন্টের মধ্যে কি কি ইম্পর্টেন্ট, ফার্স্ট হচ্ছে কি নাইট্রোজেন ব্যবহার করা ছিল ফার্স্টে, সেটা হচ্ছে N15, এবং কি মিডিয়াম ছিল NH4Cl হলো ফার্স্ট। আর সেকেন্ড হচ্ছে এইটা
কোন হচ্ছে সেন্ট্রিফিউগেশনের সময় কোন ডেন্সিটি গ্রেডিয়েন্ট কিভাবে করা ছিল, সেটা হচ্ছে সিজিয়াম ক্লোরাইড। তাহলে এখান থেকে দুটো পয়েন্ট ইম্পর্টেন্ট, সিজিয়াম ক্লোরাইড আর NH4Cl N15টা কি, হেভি আইসোটোপ অফ নাইট্রোজেন। সেই হেভি আইসোটোপ বলে কিন্তু এখানে ডেন্সিটি গ্রেডিয়েন্টের মাধ্যমে আমরা ডিফারেন্সিয়েট করছি। যদি হচ্ছে রেডিও আইসোটোপ হতো তাহলে অন্যভাবে করতাম, এটা হেভি বলে ডেন্সিটির মাধ্যমে করছি। হেভিটা কি হবে, নিচে রয়ে যাবে, তাহলে আমরা যেটা তোমার হালকা সেটা উপরে থাকবে, তাহলে আমরা সহজেই দুটোকে আলাদা করে নিতে পারবো। Please note that N15 is not a radioactive isotope and it can be separated from N15 only based on density. এটাও নোট যে N15 কিন্তু রেডিও অ্যাক্টিভ আইসোটোপ নয়, এটা হেভি আইসোটোপ যেটা আমি বলছি, এবং এটা শুধুমাত্র ডেন্সিটি গ্রেডিয়েন্টের মাধ্যমে পাওয়া যায়। এবং সেটা ওনারা কি ডেন্সিটি গ্রেডিয়েন্ট ইউজ করেছিল, সেটা হচ্ছে সিজিয়াম ক্লোরাইড। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেকবার এসছে যে কোন ডেন্সিটি গ্রেডিয়েন্ট ব্যবহার করেছিল, সেটা হচ্ছে সিজিয়াম ক্লোরাইড সেন্ট্রিফিউগেশনে। এবার 2 নম্বর পয়েন্টে দেখি। এবার আমরা দেখো এই ছবিটা যদি আমরা দেখি, এই ছবিটা আমরা তাহলে এই ডিএনএটা পেয়ে গেলাম, মানে অনেকগুলো আমরা জেনারেশন ওই N15 মধ্যে কাটালাম, এবং কাটিয়ে কি হলো, N15 পুরো দুটো স্ট্র্যান্ডে N15 চলে এলো। এবং যখন আমরা এটাকে সেন্ট্রিফিউজ করছি তখন দেখো N15 যেটা পাচ্ছি সেটা কিন্তু অনেকটা নিচে আছে, কারণ এর ডেন্সিটিটা অনেক বেশি। এবার দেখো আমরা পরেরটা দেখবো। পরেরটা যদি আমরা এই ছবিটা থেকে আগিয়ে দেখে নিই, এবার কি করা হলো, ওই কোলাই যে ব্যাকটেরিয়া মিডিয়ামটা ছিল, সেই মিডিয়ামে N15 ছিল, তো সেই N15টা চেঞ্জ করে কি করলো, N14 করে দিল। এবারে কি হবে, এবারে যত রেপ্লিকেশন হবে তার যে স্ট্র্যান্ডগুলো তৈরি হবে সেগুলো N14 হবে। এবারে কি করলো, কোলায়ের হচ্ছে আমরা জানি যে কোলায়ের একটা জেনারেশন কাটাতে 20 মিনিট সময় লাগে, ঠিক আছে, 20 মিনিটস। তো কি হলো, 20 মিনিটস পরেই ওটাকে আমরা সেপারেট করে নিলাম, দেখলাম যে ওটার মধ্যে কি আছে। তখন দেখা গেল কি, যে ডিএনএগুলো নতুন সিনথেসিস, অর্থাৎ একবার রেপ্লিকেশন হয়েছে, তাহলে এটা থেকে যদি আমি একবার রেপ্লিকেশন করি, আমরা দেখেছিলাম যে এই যে দুটো স্ট্র্যান্ড আছে রেড কালারে দুটো স্ট্র্যান্ড কিন্তু ভাগ হয়ে যাবে। এই যে একটা রেড এখানে এলো আর একটা রেড এখানে এলো, এটা হচ্ছে N15 আছে। কিন্তু এখন কিন্তু এখানটা খুব মন দিয়ে শোনা, এখন মিডিয়ামে কি আছে, N14। তাহলে যে নতুন স্ট্র্যান্ডটা তৈরি হবে তার যে নাইট্রোজেন বেসগুলো, ওগুলোতে N14 থাকবে, অর্থাৎ তাহলে N15 থেকে আলাদা হবে। তাহলে N14টাকে আমরা গ্রিন কালার দিয়ে শো করছি। দেখো এখানেও একটা গ্রিন কালারের স্ট্র্যান্ড তৈরি হলো, এখানেও একটা গ্রিন কালারের স্ট্র্যান্ড তৈরি হলো। তাহলে আমরা যে 20 মিনিট পরে যে স্যাম্পলটা পাবো সেখানে N14 N15 থাকবে। এখানে ছিল N15 ওটা দুভাগে ভাগ হয়ে গেল, দুটো স্ট্র্যান্ড, একটা N15 এখানে, একটা N15 এখানে। এখন যখন মিডিয়ামে N14 আছে, তখন এবার যখন স্ট্র্যান্ড তৈরি হবে সেই নাইট্রোজেন বেসগুলো N14 হবে, তাহলে এটাও হচ্ছে N14 হলো, এটাও N14 হলো। গ্রিনগুলো, তাহলে রেডগুলো আমাদের আইডেন্টিফাই করছে N15কে, গ্রিনগুলো হচ্ছে N14কে। তাহলে আমরা এখন পেলাম N14 N15। তাহলে N14টা হচ্ছে N15 থেকে কিছুটা হালকা, সেই জন্য কি হবে, N15টা N15 হচ্ছে এইখানে তৈরি করেছিল একদম নিচের দিকে সেন্ট্রিফিউগেশনে, কিন্তু N14-15টা কি তৈরি করবে, ব্যান্ডটা একটু ওপরে তৈরি করবে, এটার থেকে একটু ওপরে, কারণ N14 আছে সেই জন্য একটু ওটা হালকা। N15-15 থেকে N14-15টা একটু হালকা, যেহেতু একটা N14 ঢুকে আছে সেই জন্য ওটা দেখো, এটা যদি এইখানটা ফর্ম হতো রেড, তাহলে ওটা দেখো একটু ওপরে ফর্ম হয়েছে, ব্ল্যাক কালার বলতে পারি, এটা আমাদের একটু ওপরে হয়েছে। এবারে কি হলো, এরপরে যখন আমরা দেখলাম আবার 20 মিনিট পরে কি হলো, আবার আমরা সেপারেট করে নিলাম, আবার আমরা বার করলাম এবং তাকে সেন্ট্রিফিউজ করতে দিলাম। তখন কি দেখা গেল, একটা N14-15 ব্যান্ড তৈরি হচ্ছে, একটা N14-14 ব্যান্ড তৈরি হচ্ছে। তো সেটা কি করলো, দেখো যদি সেমি কনজারভেটিভ হয়, এটাও দেখো সেমি কনজারভেটিভ হওয়ার জন্যই কিন্তু N14-15 হলো। যদি পুরোটাই কনজারভেটিভ হতো তাহলে কিন্তু এটাই রয়ে যেত N15-15, আর যদি কিছুই কনজারভেটিভ না হতো তাহলে N14-14 রইতো, কারণ এখানে তো N14-14 মিডিয়াম আছে, তাহলে N14-14 হতো যদি কনজার্ভ কিছু না করতো। আর যদি সবটাই কনজার্ভ করতো তাহলে আগেরটাই রয়ে যেত N15-15, কিন্তু সেটা রইল না, দুটোর মিক্সচার তৈরি হলো। এই মিক্সচার থেকে আমরা বুঝতে পারলাম যেটা সেমি কনজারভেটিভ। এরপরে আর একটাও করা হলো কনফার্মেশনের জন্য, আবার 40 মিনিট পরে
আবার 20 মিনিটস পরে কী করা হলো, আবার স্যাম্পল তোলা হলো এবং তখন দেখা গেল কি মানে 40 মিনিট কেন করেছে, এটার রেপ্লিকেশন এবং এটার রেপ্লিকেশন। এবারে কি হলো, এই যে এই দুটো স্ট্র্যান্ড কি হলো দেখো, এইটাকে যদি আমরা ফোকাস করি, এই স্ট্র্যান্ডের এখানে একটা রেড এলো, এখানে একটা গ্রিন এলো। এবারে কী হবে, এটা N14 আছে, তাহলে আরেকটা হচ্ছে এটার চারপাশে গ্রিন তৈরি হবে, এটার চারপাশেও গ্রিন তৈরি হবে। ওকে, এটার ক্ষেত্রে তাই, এটা একটা রেড হলো একটা গ্রিন এলো, এবার এটার চারপাশেও গ্রিন তৈরি হলো, এটার চারপাশেও গ্রিন তৈরি হলো। তাহলে কি দেখা গেল, আমাদের N14 N15 দুটো এবং N14 আমাদের দুটো পাওয়া গেল। এখান থেকেও দেখা গেল যে এটা কিন্তু সেমি কনজারভেটিভ। দেখো এখানে N14-15 আর N14-14 যেহেতু খুব হালকা, সেই জন্য ওটা আরও ওপরে এর গ্রেডিয়েন্টটা দেখা গেল। তো এই এক্সপেরিমেন্ট থেকেই কিন্তু ওই মেসেলসন অ্যান্ড স্টাহেল দুজন সায়েন্টিস্ট ওনারা মানে কনফার্ম করলো যে ডিএনএ রেপ্লিকেশন কিন্তু সেমি কনজারভেটিভ। এবার আমরা একবার পড়ে নিই। দেন দে ট্রান্সফার দ্য সেল ইন্টু এ মিডিয়াম উইথ নর্মাল NH4Cl, যেখানে এনটা হচ্ছে 40, and took sample at various definite time interval as the cell multiplied and extracted the DNA that remained as double-stranded helix. আমি যেটা বললাম, the various samples were separated independently on CSCl gradient to measure the density of DNA. এখানে কিন্তু এই CSCl সিজিয়াম ক্লোরাইড এখান থেকে প্রচুর কোশ্চেন আসে, এখান থেকে মেনলি কোশ্চেন আসে, তো এই কোশ্চেনটা যেন ভুল না হয় কারো। এরপরে দেখো, can you recall what centrifugal force is and think why a molecule with higher masses or density would sediment faster? তো তোমরা এটা খুব ভালো করে জানো, কারণ তোমরা ফিজিক্স পড়েছো। যারা জানো তারা অবশ্যই কমেন্টে লিখবে, আর যদি না জানো তাহলেও লিখবে, তাহলে আমি পরেরটাতে বলে দেবো। The result was shown in figure. তো ফিগারে দেখো আমরা যেটা বললাম পুরোটাই আমরা জেনে গেছি। Thus, the DNA that was extracted from the culture one generation after the transfer from N15 to N14 medium, that is after 20 minutes, E. coli divide in 20 minutes. এবার কি হলো, আমরা একটা জেনারেশনের পরে এই যে দ্যাট ইজ আফটার 20 মিনিট, তাহলে একটা E. coli divides in 20 মিনিট, মানে একটা জেনারেশন কাটাতে কি হয় 20 মিনিটস লাগে। এটাও কিন্তু আসে E. coli এর একটা জেনারেশনে মানে একটা রেপ্লিকেশনের সময় কত, সেটা হচ্ছে 20 মিনিটস। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাড এ হাইব্রিড অর ইন্টারমিডিয়েট ডেন্সিটি, আমরা একটা জেনারেশন পরে দেখলাম একটা হাইব্রিড তৈরি হচ্ছে। ডিএনএ এক্সট্র্যাক্টেড ফ্রম দ্য কালচার আফটার অ্যানাদার জেনারেশন, আর একটা 20 মিনিট গেল, মানে মোট হচ্ছে 40 মিনিট গেল, ওয়াজ composed of equal amount of this hybrid and light DNA. দেখা গেল হাইব্রিডও আছে লাইটও আছে। If E. coli was allowed to grow for 80 minutes, then what would be the proportion of light and hybrid density DNA molecule? ঠিক একইভাবে তোমরা করবে, যে ডিএনএগুলো পেলাম আমরা 40 মিনিটস পর, ওগুলোকে আবার একটা একটা করে ভাগ করবে, করে আবার N14 দিয়ে করবে, করে যে রেশিওটা পাবে ওটাই হচ্ছে এটার অ্যান্সার হবে। ঠিক আছে, এটাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখবে। Very similar experiment involving use of radioactive thymidine to detect distribution of newly synthesized DNA in the chromosome was performed on Vicia faba by Taylor and colleagues in 1958. এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এই রেডিও অ্যাক্টিভ থাইমিডিন কি ইউজ করেছিল, রেডিও অ্যাক্টিভ থাইমিডিন ইউজ করেছিল এবং কোন প্ল্যান্টের ওপর করেছিল, সেটা হচ্ছে ভিসিয়া ফেবা, এবং কোন সায়েন্টিস্ট করেছিল, টেলর অ্যান্ড কলিগ। কত সালে, একই সালে 1958। তাহলে এখান থেকে কিন্তু এই কটা খুব ইম্পর্টেন্ট। থাইমিডিন রেডিও অ্যাক্টিভ থাইমিডিন, রেডিও অ্যাক্টিভ, ওটা কিন্তু রেডিও অ্যাক্টিভ ছিল না, তাহলে এটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ থাইমিডিন, ভিসিয়া ফ্যাবা, টেলর অ্যান্ড কলি। The experiment proved that the DNA in chromosome also replicate সেমি কনজারভেটিভলি। এখান থেকেও আমরা দেখলাম যে সেমি কনজারভেটিভলি ডিএনএ রেপ্লিকেট করছে। এই যে হাইব্রিড ডিএনএটা তৈরি হচ্ছে, এটাই হচ্ছে আসল সেমি কনজারভেটিভ বোঝানোর জন্য। যদি কনজারভেটিভ হতো তাহলেও কিন্তু হাইব্রিড হতো না, আগেরটাই রয়ে যেত। আর যদি কিছু কনজার্ভ না হতো তাহলেও কিন্তু নতুন তৈরি হতো, হাইব্রিড হতো না। এই হাইব্রিড থেকে আমরা বুঝতে পারি যে সেমি কনজারভেটিভ হচ্ছে। তাহলে আমাদের এখানটা পুরো ক্লিয়ার হয়ে গেল। এরপরে আমরা দেখব ডিএনএ রেপ্লিকেশন।
কিন্তু এই ডিএনএ অ্যাপ্লিকেশন পড়ার আগে তোমরা অবশ্যই আই বাটনে দেওয়া আছে, দেখো আমি আগের অ্যাপ্লিকেশন বুঝিয়েছিলাম, যেটা হচ্ছে তোমরা নিট পাওয়ার পরে এমবিবিএসে যখন ঢুকবে ফার্স্ট ইয়ারে, তখন যে বায়োকেমিস্ট্রিতে অ্যাপ্লিকেশন থাকে সেখান থেকে আমি পড়িয়েছিলাম, অর্থাৎ সেটা আরও ভালো। তো তোমরা ওটা একবার পড়ে রেখো, তারপরে আমি এটা অবশ্যই তোমাদের পড়িয়ে দেবো। এখানে খুব একটা মানে গুছিয়ে দেওয়া নেই, কিন্তু ওখানে গুছিয়ে দেওয়া আছে, তাই বুঝতে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, আজকে তাহলে এই অবধি থাকো। থ্যাংক ইউ।